আমাদের আজকে ফার্স্ট টপিক। তো সামাজিক পরিবর্তন সম্পর্কে আমরা কি বুঝি? প্রথমত আমরা কি বুঝি, আর পরিবর্তন এই কথাটা কোন অর্থে নেওয়া হয় এখানে, এই সকল কথাগুলো আলোচনা করা হবে এবং এই প্রসঙ্গে মার্ক্সের যে মূল তত্ত্ব, তো তার মূল সার কথা কি সেটা আমরা আলোচনা করব। সামাজিক পরিবর্তন বা সামাজিক বিবর্তন কথাটা আমরা ইউজ করি, কিন্তু দর্শনের ক্ষেত্রে, ফিলোসফির ক্ষেত্রে পরিবর্তনের চেয়ে বিবর্তন কথাটা বেশি শ্রেয়, বেশি প্রযোজ্য। বিবর্তন মানে কি? ধাপে ধাপে, স্তরে তরে যে পরিবর্তন, যে সেটাকে, যে সমাজের পরিবর্তন কি সেটা হয় ধাপে ধাপে, সংগঠিতভাবে, অভ্যন্তরীণ শক্তিতে, তাই তো? তো এই জন্য সমাজবিজ্ঞানীরা কি না তোমার পরিবর্তনের পরিবর্তে বিবর্তন কথাটা ইউজ করে থাকেন সমাজের ক্ষেত্রে শুধুমাত্র। দেখবে ডারউইনের আমাদের তত্ত্বে পরিবর্তনের চেয়ে বিবর্তন কথাটা ইউজ করা হয়েছিল। কেন না ওখানে উনি দেখিয়েছিলেন একটা আমাদের সকল কিছুই একটা দীর্ঘকাল ধরে একটা বিবর্তনের ফসল, তাই তো? জিরাফের ঘাড় লম্বা হয় কেন, তাই না? প্রত্যেক প্রাণী, পশু পাখির আমাদের যে বৈশিষ্ট্য টোটালটাই কিন্তু বহু দিন ধরে ধাপে ধাপে পরিবর্তনের ফসল। এই ধাপে ধাপে পরিবর্তন, তাই তো? এটাকে কি বলা হয়? এটা ধাপে ধাপে পরিবর্তিত হয়ে যে আমূল পরিবর্তন, টোটাল চেঞ্জ, সেটাকে কি বলা হচ্ছে না বিবর্তন বলা হয়। দেখবে সমাজের বিবর্তন ধারা এরকম, বা ডারউইনের তত্ত্বে তো এরকম কথা ইউজ করা হয়েছিল, পরিবর্তন কথাটা না করে যে বিবর্তন ধারা, যে এটা একটা লেন্থি প্রসেস, অনেক আগে থেকে যেটা শুরু হয়েছিল এবং শেষটা হয়েছে কিসে বা হবে, যেটা কিন্তু আমূল পরিবর্তন বা টোটাল পরিবর্তন, যেটা রেভলিউশন টাইপের, যেটা আমরা কোপারনিকান রেভলিউশন পড়িয়েছিলাম। তো যাই হোক, যে এটা তাহলে সামাজিক যে পরিবর্তন, এই যে কথাটা আমরা ইউজ করছি, এটা তাহলে কিসের অ্যাকচুয়ালি? আমরা সামাজিক বা সমাজ পরিবর্তন সম্পর্কে, সমাজের পরিবর্তন সম্পর্কে বা সামাজিক পরিবর্তন, দেখবে অনেকগুলো পরিভাষা আমরা ইউজ করে থাকি। যে আমরা এই যে জগতে মানে যে সমাজে বাস করি, আমরা এর আগে আমরা পড়েছি যে সমাজ এক হলো একটি কি সম্পর্কের জটাজাল, বিভিন্ন সম্পর্কের মেলবন্ধন, বিভিন্ন সম্পর্কের একটা জটিল বুনট বা জালের মধ্যে আমরা অবস্থান করি সমাজে। বর্তমান যে সমাজ, এই সমাজটা এই অবস্থায় আছে, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এর আগে প্রচুর পরিবর্তনের প্রয়োজন হয়েছে, মানে অর্থাৎ কি বিবর্তন ধারায় এই সমাজ অনেক দিন আগে থেকেই বিবর্তিত হতে শুরু করেছে। সেই বিবর্তন ধারার মধ্যে ছোট 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 ভাবে আস্তে 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 ধাপে 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 পরিবর্তিত হতে হতে আজকে সমাজের এই অবস্থায় আমরা পৌঁছেছি, এরকম রূপ আমরা পেয়েছি। এবং মার্ক্সীয় মতে এই বর্তমান সমাজটা এটা কিন্তু আলটিমেট নয়, এটাও কিন্তু আস্তে 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 বিবর্তিত হতে হতে কি যে একটা টাইম কমিউনিজম এস্টাবলিশড হবে, এটা ওদের ধারণা। তো যাই হোক, সমাজ পরিবর্তন এটা তাহলে কিসের পরিবর্তন? না পারস্পরিক সম্পর্কের পরিবর্তন আর আচরণের পরিবর্তন। দেখবেন ম্যাকাইভার পেজ বলেছিলেন কি না সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল বেড়াজাল বা জটাজাল, এরকম। তো তাহলে আমাদের অবশ্যই এই পারস্পরিক সম্পর্কগুলো এটা কি না এটা চেঞ্জ হবে। আর কি, আর কিসের চেঞ্জ হবে? না আচরণের হবে, আমাদের আচরণের হবে। এবং সেই সম্পর্কে, সেই সঙ্গে আমাদের সঙ্গে অপরের যে পারস্পরিক যে সম্পর্ক, আদান প্রদান, সে সকলেরও কিন্তু পরিবর্তন হবে, তাই তো? তো এই এই পারস্পরিক সম্পর্ক এবং আচরণের পরিবর্তন, এই দুটোর উপর ভিত্তি করে কি যে সমাজ গঠিত হয়। আর তাহলে সামাজিক পরিবর্তন হবে কিসে? না এই দুটোর পরিবর্তন, তাই তো? আমরা দেখতে পাবো যে মূলত টোটালটাই কিন্তু এই পারস্পরিক সম্পর্ক।
এর পরিবর্তন। যাই হোক, এই যে বিবর্তন, এই বিবর্তনের মানে বিবর্তন কিভাবে হয়? স্পেন্সার বলে একজন দার্শনিক, তিনি বলছেন বিবর্তন হয় তিনটি ধারায়। কি? প্রথমে সংহতি বা ঐক্য বিধান হয়, ইন্টিগ্রেশন। দ্বিতীয় পৃথকীকরণ বা বিভাজন হয়, ডিফারেন্সিয়েশন। আরেকটা কি? নিয়মানুগততা বা বিধিনিষ্ঠতা বা নিয়ম নিষ্ঠতা, এটা হচ্ছে কি যে ডিটারমিনেশন। তিনটে পথে, মানে প্রথমে কি হয়? প্রথমে সংগতি বা ঐক্য বিধান, তারপর হয় পৃথকীকরণ বা বিভাজন, তারপর হয় নিয়মানুগততা বা বিধিনিষ্ঠতা। দেখো, লক্ষ্য করো যে ডেকার্তের পদ্ধতি আমরা পড়েছিলাম, তো ভালো করে লক্ষ্য করো, সেখানেও কিন্তু এই ধরনের কথা ছিল একটু অন্য। তিনি বলেছিলেন পদ্ধতি, এবং তিনি যে পদ্ধতি, সংশয় পদ্ধতির কথা বলেছিলেন, হ্যাঁ, সেখানে কি, সেখানে যে সিদ্ধান্ত করেছিলেন, তাই তো, সেই সিদ্ধান্তের ভিত্তিতে যে একেবারে যাকে আর সংশয় করা যায় না, এটার উপর নির্ভর করেও তিনি কি বলেছিলেন যে মানে এটা সিদ্ধান্তে আসার জন্য তিনি কি বলেছিলেন? পদ্ধতি মানে চারটে বিধিবিধানের সমষ্টি। সেখানে তিনি কিন্তু এরকম কথা বলেছিলেন যে প্রথমে আমাদের কি করতে হবে, যতটা সম্ভব, তিনি একটু অন্যভাবে আগেরটা, দ্বিতীয়টা আগে বলেছিলেন, প্রথমেরটা এটা দ্বিতীয়তে বলেছিলেন, যে প্রথমে আমাদের যতটা সম্ভব দেখতে হবে যে প্রত্যেকটিকে ভেঙে ভেঙে, তাই তো, বিশ্লেষণ, ভেঙে ভেঙে আমাদের একেবারে লাস্ট পর্যায়ে যেতে হবে। যে আবার দ্বিতীয়তে তিনি বলেছিলেন আবার সেই লাস্ট থেকে আবার উঠে আসতে হবে, তাই তো, অ্যানালিসিস এবং সিনথেসিস। তারপরে দেখতে হবে যে অপর রুলস গুলো ঠিকঠাক খেটেছে কিনা। সেই একই ব্যাপার এখানে। এখানে তিনি দ্বিতীয়টা আগে করছেন, যে প্রথমে হচ্ছে সংগতি বা ঐক্য বিধান করছেন, তারপর পৃথকীকরণ করছেন একটা সমাজের। সংগতি বা ঐক্য বিধান মানে কি? সমাজের কি কি এক হতে পারে, কি কি মিল আছে, কি কি সিমিলারিটি আছে, সেগুলো দেখছেন। তারপর সমাজের বিভাজনের মূল জায়গাটা কোথায় দেখছেন, তাই তো। তারপরে তিনি সমাজটাকে একটা নিয়মানুগততা বা বিধিনিষ্ঠতা বা একটা বিধি নিষেধের নিয়মের মধ্যে তিনি বাঁধার কথা বলছেন। তো এই যে কোনো বিবর্তনের কিন্তু এই তিনটে প্রসেস, এটা কি স্পেন্সারের মতে। তো এই যে সমাজ পরিবর্তন, এই সমাজ পরিবর্তন তাহলে কি? সমাজের মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে, পারস্পরিক সম্পর্ক এবং আচরণ, এই দুটো উপর নির্ভর করে সমাজ। আর সমাজের পরিবর্তন মানে এই দুটির যদি পরিবর্তন সাধন করা যায়, তাহলেই কিন্তু কি না সমাজও পরিবর্তন হবে, তাই তো, বা সামাজিক পরিবর্তন ঘটবে। এরপর এই যে সামাজিক পরিবর্তন, তাহলে এই যে আচরণ বা সম্পর্কের কথা বলছি, সেগুলো কাকে কেন্দ্র করে? অবশ্য মানুষকে কেন্দ্র করে, তাই তো। মানুষ ব্যতিরিক্ত ভাবে, মানুষ ভিন্ন ভাবে সমাজের পরিবর্তন তো সম্ভব নয়। তাহলে সমাজের পরিবর্তন কি না, সেই মানুষকে কেন্দ্র করে, মানুষের সুবিধার জন্য, মানুষের প্রয়োজন। আর কি না, সমাজ এবং ব্যক্তির সম্পর্কটা কেমন না, সমাজ এবং ব্যক্তির সম্পর্কটাও কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। মানুষকে বাদ দিয়ে যেমন সমাজ কল্পনা করা যায় না, সেরকম সমাজকে বাদ দিয়ে মানুষ কল্পনা করা যায়। মানুষ যেমন সমাজকে প্রভাবিত করে, সমাজ সেরকম মানুষকে প্রভাবিত করে। তো সমাজও ব্যক্তির মানসিক গঠনকে রূপ দেয়। এটা কার মত না, গিন্সবার্গের মত, যে সমাজ কি করে? ব্যক্তির মানসিক গঠনকে রূপ দেয়, মানে মানসিক গঠনকে তৈরি করে। এক একটা সমাজ অনুযায়ী মানুষের গঠনও কিন্তু এক এক রকম। আবার অনেক দার্শনিক আছে যারা সামাজিক মনের কথাও স্বীকার করেছেন, যে একটা সার্বিক, দেখবে এটা কি হিসাবে না, এক একটা সমাজের মানুষের মেন্টালিটি, চিন্তা ভাবনা, ভাব দেখবে এক এক ধরনের হয়ে থাকে, মোটামুটি একটা টাইপ, একই টাইপের হয়ে থাকে। তো সেই হিসাবে অনেকে সামাজিক মনেরও কল্পনা করছেন। যাই হোক, আমাদের এখানে আলোচ্য বিষয় কি, মানুষ এবং সমাজ। মানুষ এবং সমাজের সম্পর্কটা সেটা কেমন না, সেটা অবশ্যই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যে মানুষ এবং সমাজ দুটো
বিচ্ছিন্ন ভাবে থাকতে পারে না, দুটো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তো মানুষের দ্বারা যেমন সমাজ নির্ধারিত হয়, সেরকম সমাজের দ্বারাও কিন্তু মানুষের মন বা মানুষ নির্ধারিত হয়। তো যাই হোক, তাহলে সমাজ পরিবর্তনটা কিসের জন্য অ্যাকচুয়ালি? মানুষের প্রয়োজনে। অ্যাকচুয়ালি সমাজ পরিবর্তন মানে কি? মানুষের কোনো কিছুর চাহিদার বা কোনো কিছুর জন্য সমাজটা পরিবর্তন, এটা মনে রাখতে হবে। তো ম্যাকাইভারও পেজ সমাজ পরিবর্তনের তিনটে প্রধান কারণের উল্লেখ করেছে। একটা কি প্রযুক্তিগত পরিবর্তন, একটা সাংস্কৃতিক পরিবর্তন, একটা হচ্ছে জৈব ভৌতিক পরিবর্তন। একটা হচ্ছে প্রযুক্তিগত, টেকনোলজিক্যাল চেঞ্জ। আমরা বর্তমান কালে দেখছি, যদি আমরা 19 শতকে চলে যাই, সামান্য 100 বছর পিছিয়ে যায় 1925, তখন যে অবস্থা ছিল আর বর্তমান 100 বছর পর আমাদের পৃথিবীর যে অবস্থা, এটা কিন্তু আমূল পরিবর্তন প্রযুক্তিগত দিক দিয়ে। সাংস্কৃতিক পরিবর্তন, সেটাও ঠিক। আগে যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি আজকে নেই, আজকের কালচার আজকে ভিন্ন টাইপের। তো আরেকটা কি জৈব ভৌতিক পরিবর্তন, বায়ো ফিজিক্যাল চেঞ্জ। একটা পরিবর্তন হতে হতে সেটা দীর্ঘকালীনের ধরে যদি ঘটে, তাহলে আস্তে আস্তে সেটা কি হয় না, মানুষের জিনে পৌঁছে যায়, তখন জেনেটিক চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে জৈব ভৌতিক চেঞ্জ। তো বায়ো ফিজিক্যাল চেঞ্জ, দেখবে ধরো একটা কোনো ব্যক্তি, সে ধরো তার দুটো পুরুষ আগে হয়তো ইংল্যান্ডে চলে গেছে বা আমেরিকায় চলে গেছে, তার পরবর্তী বংশধরেরা তারা কিন্তু আস্তে 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 আমেরিকানদের মতোই হয়ে যাবে। আস্তে আস্তে কিছুটা থাকবে, হ্যাঁ, প্রথমে অনেক বেশি থাকবে, পরবর্তী জেনারেশনে একটু, তার পরবর্তী জেনারেশনে একটু। যদি ধরা যায় যে 5টা পুরুষ হয়তো ওখানে কাটিয়েছে, তখন এই পুরুষ মানে বর্তমানকালীন বর্তমান যে পুরুষ সেই বংশের, হয়তো তুমি দেখে চিনতে নাও পারো যে সে ইন্ডিয়ান বংশোদ্ভূত, হয়তো দেখা যাবে তার জিন, হুম, মানে তার পূর্বপুরুষ এখান থেকে গেছে, কিন্তু তার জেনেটিক পরিবর্তন হয়ে গেছে। অনেক সময় আর বুঝতেও পারবে না যে তার, সে ইন্ডিয়া থেকে গেছিল, সে প্রবাসী ছিল, তার কোনো একজন প্রবাসী হিসাবে গেছিল, তারপর তারা ওখানেই থেকে গেছে। এই যে এটা হচ্ছে বায়োফিজিক্যাল চেঞ্জ, আস্তে 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 থাকতে থাকতে এটা কিন্তু তোমার পুরো জিনে পরিবর্তনটা ঢুকে যাবে। তো যাই হোক, এই বিভিন্ন ধরনের সমাজের পরিবর্তন ঘটতে পারে। তো যাই হোক, এই যে ঐতিহাসিক বিবর্তন, আমরা দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং ওই সরি, আমাদের এখানে ঐতিহাসিক বস্তুবাদ আছে, তো সেখানে দ্বন্দ্বটা আমরা দেখাবো, সংঘাতটা দেখাবো। তো এখানে আমরা এটা আলোচনা করব যে আমরা অ্যাকচুয়ালি তাহলে বিবর্তন প্রক্রিয়াটা বা সামাজিক যে পরিবর্তন প্রক্রিয়াটা, এটা কি আজকে শুরু হয়েছিল? না, ওই যে বলা হলো যে এটাকে পরিবর্তন বাদ দিয়ে বিবর্তন কথাটা কেন শ্রেয়? বিবর্তন মানে আস্তে 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 ধাপে ধাপে পরিবর্তিত হতে 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 একটা টাইম আমূল চেঞ্জ, সেটা হচ্ছে কি বিবর্তন, বিবর্তন ধারার মাধ্যমে চেঞ্জ। তো এই যে ঐতিহাসিক বিবর্তন, এটা এটা কিন্তু আজকে শুরু হয়নি, এটা শুরু হয়েছিল অনেক আগে, আদিম সমাজে, আদিম একেবারে যে মনুষ্য সমাজ, সেই সময়। তো সেই আদিম সমাজ থেকে সমাজ পরিবর্তিত হয়ে কোন সমাজে রূপান্তরিত হয়েছিল? যে দাস ভিত্তিক সমাজ, দাস ভিত্তিক সমাজ থেকে পরিবর্তিত হয়ে কি সামন্ততান্ত্রিক সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ থেকে কি পরিবর্তিত হয়ে ধনতান্ত্রিক সমাজ, বর্তমান যে সমাজ ব্যবস্থা এটাও কিন্তু ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই তো? এখানে কিন্তু শ্রমিক মালিক, হ্যাঁ, সেটার হয়তো একটু কি বলবো, রূপটা চেঞ্জ হয়েছে। আগে পুরোটাই ছিল কলকারখানার মালিক এবং শ্রমিক, এখনো আছে। এর সঙ্গে আবার যেটা জুটে অ্যাড হয়েছে আইটি, তো আইটি ডিপার্টমেন্ট গুলো, সেখানেও কিন্তু সেই সেম ব্যাপার। তো সেখানেও কিন্তু 12-14 ঘন্টা ডিউটি, সেখানে কিন্তু অল্প স্বল্প বেতন। তো সেই একই পদ্ধতি, জাস্ট একটু চাকচিক্য হয়েছে ব্যাপারটা, মানে একটু বেশ সফিস্টিকেটেড একটু শ্রমিক তৈরি হয়েছে, আর কিছু নয়। তাহলে অ্যাকচুয়ালি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটা, সেটা কিন্তু কি, এটা কিন্তু ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তো যাই হোক, এই বর্তমান সমাজ ব্যবস্থায় আছি, কিন্তু মার্কস এবং এঙ্গেলসের পুরো মতবাদটাই মূল কি না, এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করে একদিন কিন্তু ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার পর কি না, একটা পরে আসবে সমাজতন্ত্র,
সমাজতন্ত্রের পরে আসবে আলটিমেট যেটা কমিউনিস্টদের কমিউনিজম, তাই তো, সেটা হচ্ছে আলটিমেট। আমরা এই সম্পর্কে আলোচনা করব। তো এরপর দুটো জিনিস, যে এই যে সামাজিক পরিবর্তন, এটা দুটো শাস্ত্রে আলোচনা হয়। একটা হচ্ছে সমাজ বিজ্ঞানে, আরেকটা হচ্ছে কি সমাজ দর্শন। সমাজ বিজ্ঞান এবং সমাজ দর্শন, এই দুটোতেই কিন্তু আলোচনা হয়ে গেল। সমাজ বিজ্ঞান আর সমাজ দর্শন, এই দুটোর পার্থক্য কি? দুটোর থেকে কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। দর্শন কি ধরনের আমাদের প্রশ্ন দেয়, কি ধরনের প্রশ্ন আমাদের মনে ঢুকিয়ে দেয়, কি ধরনের প্রশ্ন আলোচনা করে, কি ধরনের প্রশ্ন দিয়ে শুরু হয় দর্শন? দর্শন শুরু হয় কি কেন দিয়ে, তাই তো? যে সমাজ কেন পরিবর্তিত হয়েছে বা হচ্ছে, এই প্রশ্ন দিয়ে দর্শন শুরু হয়, সমাজ দর্শন শুরু হয়। দর্শনের যে কোনো প্রশ্ন শুরু হয় কেন দিয়ে। আর কিভাবে, যে কোনো বিজ্ঞানের আলোচনা হয় কিভাবে হয়েছে, বর্ণনা জাস্ট এই ছিল, এই হয়েছে, কিন্তু কেন হয়েছে, এর কারণ কি, এটা কিন্তু দর্শন দেয় এই প্রশ্ন। তাহলে ঠিক স্বাভাবিকভাবেই সমাজ বিজ্ঞানীদের প্রশ্ন হলো কি না, সমাজ বিজ্ঞানীরা কি আলোচনা করেন এই প্রসঙ্গে, সমাজ পরিবর্তন সম্পর্কে, যে সমাজ কিভাবে পরিবর্তিত হয়েছে। ওরা জাস্ট ওরাও বর্ণনা দেবে আদিম সমাজ, দাসভিত্তিক সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক সমাজ, কিন্তু ওরা কি বলবে, যেই আদিম সাম্যবাদী সমাজ ছিল সেখান থেকে দাসভিত্তিক সমাজ হলো, সেখান থেকে সামন্ততান্ত্রিক সমাজ হলো, সামন্ততান্ত্রিক সমাজ থেকে ধনতান্ত্রিক সমাজ হয়েছে বর্তমান যে সমাজ ব্যবস্থা। আর দার্শনিকরা কি করবে, সমাজ দার্শনিকরা, তাদের প্রশ্ন হলো সমাজ কেন পরিবর্তিত হয়েছে। তো তারা বলবে যে এই আদিম সাম্যবাদী সমাজ ছিল সবার পূর্বে, সেখান থেকে দ্বন্দ্বের কারণে দাসভিত্তিক সমাজ, দাসভিত্তিক সমাজেও দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে সামন্ততান্ত্রিক সমাজ, এবং দেখা গেল সামন্ততান্ত্রিক সমাজেও কিন্তু সামন্ত প্রভু আর কৃষকদের মধ্যে দ্বন্দ্ব, সেখানেও দ্বন্দ্ব, তাহলে সেখান থেকে পরিবর্তিত হয়ে আমাদের বর্তমানকালীন ধনতান্ত্রিক সমাজ, তাই তো? এবং এই সমাজ ব্যবস্থা এটাও কিন্তু চিরস্থায়ী নয়। এর পরেও আমাদের এই সমাজেরও পরিবর্তন ঘটবে, এবং সেটা হবে অবশ্যই কি না, তোমার কি এটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ। যে এই ধনতান্ত্রিক সমাজ পরিবর্তিত হয়ে কি হবে, সমাজতান্ত্রিক সমাজ। তো দার্শনিক ব্যাখ্যা দেবে এরকম, তার কারণ কি, কেন হয়েছে, তার মূলে কি আছে, পরিবর্তনের মূলে কি আছে, আসলে কি জন্য পরিবর্তনটা ঘটছে, এই প্রশ্ন দেবে দার্শনিকগণ। তাহলে সমাজ দার্শনিকগণ সমাজ সম্পর্কেও সেই প্রশ্নই দেবে। তো এই যে দার্শনিক যে ব্যাখ্যা, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিয়েও দুটো ভিন্ন মত, একটা হচ্ছে মার্কসের, একটা হেগেলের। হেগেলের মতটা হচ্ছে দ্বন্দ্বমূলক ভাববাদ, মার্কসের মতটা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, তাই তো? তো এই দুটো মূল পার্থক্য। হেগেল বলছেন যে মানুষের অন্তর্নিহিত যে ভাব, সেই ভাবের প্রকাশ আমরা ছোট আই, মানে আমি ছোট আমি, ছোট আমির বড় আমির সঙ্গে মিলন যদি ঘটে, আমরা বুঝতে পারবো আসলে আমরা সবাই একই সত্তারই প্রকাশ, তাই তো? আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা ভিন্ন, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আমি, কিন্তু আমরা যদি ক্ষুদ্র স্বার্থ পরিহার করে আমরা বৃহত্তর আমির দিকে যদি অগ্রসর হই, তখন আমরা দেখতে পাবো, ওখানে পৌঁছলে দেখতে পাবো আসলে আমাদের মধ্যে পরিবর্তন নেই, জগৎ সংসারে পুরোটাই সেই এক। বেদান্তের কথা, এটা হচ্ছে যে সঙ্গে মেলে, কিছুটা কিছুটা আমাদের হেগেলের সঙ্গেও মেলে। আর মার্কসের কথাটা হচ্ছে যে কি, মার্কসের কথাটা, মার্কস তিনি ভাবটাবে বিশ্বাস করতেন না ওইসব, তিনি একদম জড়বাদী, তিনি একদম এই জগতের একদম বস্তুগত পরিবর্তন, সেটাই তার শেষ কথা। তাহলে তার মতে কি,
না আমাদের যে সমাজ পরিবর্তন সম্পর্কে যে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি এবং দ্বন্দ্বের কথা বলা হয়েছে, সেটা কি তার মূলে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, সেটা কার না কার্ল মার্কসের, আর কি হেগেলের সেটা ভাববাদী। তাহলে দ্বন্দ্বমূলক বস্তুবাদ আর দ্বন্দ্বমূলক ভাববাদ, তাহলে দুজন প্রবক্তা, একজন হচ্ছে কি একজন হচ্ছে হেগেল, একজন হচ্ছে কার্ল মার্কস। তো যাই হোক, আমাদের এরপর যেটা মূল আলোচ্য বিষয়, যে আমাদের ঐতিহাস মার্কসের যে সমাজ পরিবর্তন সম্পর্কে যে মার্কসের মতবাদ, সেখানে আমরা কিছু বিষয় আলোচনা করব, যেখানে আমরা ইতিহাসের প্রেক্ষাপটে আমরা দেখাবো যে আমরা সেই আদি সমাজ ব্যবস্থা থেকে শুরু করে বর্তমান কোনোটাই দ্বন্দ্ববিহীন ভাবে ছিল না বা থাকেনি। আর দ্বন্দ্বটা কাটবে কখন না একেবারে যখন কমিউনিজমের উৎপত্তি হবে তখন থেকে। তো এই দ্বন্দ্বটা কিন্তু একটা বিবর্তন ধারার ফসল। সেই দ্বন্দ্ব আসলে কি না, সেই দ্বন্দ্ব আসলে উৎপাদন সম্পর্ক, মূলত শ্রেণী সংঘাত, শ্রেণী মধ্যে দ্বন্দ্ব, তাই তো? এই দ্বন্দ্ব মূলত শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব, তাই তো? এরপর শ্রেণী কোন শ্রেণী না, সেটা অ্যাকচুয়ালি আমাদের যে উৎপাদন সম্পর্কের সঙ্গে জড়িত যে শ্রেণী, তাই তো? সেটা মালিক শ্রমিক হতে পারে, সামন্ততন্ত্র সামন্ত প্রভু এবং তোমার কৃষক হতে পারে, আবার কি বলে কোনো একটা গোষ্ঠীর যে হেড প্রধান এবং অন্যান্য সদস্য, সেটা হতে পারে। আদিম সমাজে ওটা ছিল। আর দাসভিত্তিক সমাজে কি প্রধান এবং দাস, বাকিরা হচ্ছে দলদাস। তো এই প্রত্যেকটা আমরা যদি সেই ইতিহাসের আদি শুরু থেকে শুরু করে বর্তমান দেখি, পুরোটাই সেই আদি সাম্যবাদী সমাজ থেকে শুরু করে পুরোটার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব না, উৎপাদন সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব, তাই তো? বা মালিক শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব, বা সামন্ত প্রভু বা কৃষকের মধ্যে দ্বন্দ্ব, বা কি না কি বলে প্রধান এবং দাসের মধ্যে দ্বন্দ্ব, প্রধান এবং অন্যান্য সদস্যদের মধ্যে দ্বন্দ্ব। পুরোটাই কিন্তু মূলত শ্রেণী সংঘাত। একদম আদিম সমাজের যিনি একটা গোষ্ঠীর প্রধান, তিনি যা বলবেন তার কথাটাই মেনে চলতে হবে। ঠিক পরিবারের মতো, যে পরিবারের একজন প্রধান থাকে, প্রধানটা চেঞ্জ হয় অবশ্যই সময় অনুযায়ী। একটা টাইমে দাদু ছিল, তারপর বাবা হলো, তারপর আমরা হব, তারপর আমাদের ছেলেরা হবে, তাদের ছেলেপুলেরা অপ্রধান হবে, এরকম এইভাবে চলে ফ্যামিলিতে। তো ঠিক একইভাবে আদিম গোষ্ঠীতেও একজন সমাজের প্রধান এবং অন্যান্য সভ্যরা কিন্তু ওই প্রধান যা বলবে তাকে, তার কথা মেনে চলতে হবে। তাহলে এখানেও কিন্তু একটা দ্বন্দ্ব, যে অন্যদের মনে হতেই পারে যে উনি ভুল করছেন, কিন্তু কিছু বলা যাবে না। হ্যাঁ, উনি আর যেহেতু পাওয়ার আছে, পাওয়ার মানেই হ্যাঁ অসৎ পথেও পরিচালিত হতে পারে। আর অসৎ পথে পরিচালিত হলে পরেই শ্রেণী সংঘাত বেশি বৃদ্ধি পাবে, যে আমরা বঞ্চিত হচ্ছি, আরো বঞ্চিত হচ্ছি। তার পরবর্তী যে দাসভিত্তিক সমাজ, সেখানেও যে গোষ্ঠীর হেড বা প্রধান বা তোমার ভালো এবং অন্যান্য যারা দাস, যিনি প্রধান তার কথা মেনে চলতে হবে, তিনি যা বলবেন তাই। সময়ে খাওয়া দাওয়াও নেই, হয়তো পর্যাপ্ত টাকার অর্থ সম্পত্তির কথা, তখন তো টাকা পয়সা ছিল না, তখন সম্পত্তি বিনিময় প্রথা। তো অর্থ মানে সম্পত্তি, ধন সম্পদের কথা তো বাদই দাও। তো তাহলে এই দুটোর মধ্যে তো শ্রেণী সংঘাত লাগবেই। পরবর্তী সামন্ততান্ত্রিক, সেখানেও একই অবস্থা, সামন্ত প্রভু এবং কৃষক। আবার বর্তমানকালীন যে ধনতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেখানেও তো শ্রমিক মালিক যে দ্বন্দ্ব।
তো দেখো প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মূলত শ্রেণী সংঘাত। তাহলে এই মার্ক্সীয় পরিবর্তন মানে মার্ক্সের সমাজ পরিবর্তন সম্পর্কে যে তত্ত্ব অ্যাকচুয়ালি সেটা কিন্তু শ্রেণী সংঘাতের তত্ত্ব। অ্যাকচুয়ালি উৎপাদন উৎপাদন যে সম্পর্ক, সেই উৎপাদন সম্পর্কের মধ্যে শ্রেণী সংঘাতের তত্ত্ব। অবশ্যই এটার একটা অর্থনৈতিক ভিত্তি বর্তমান সেই আদিকাল থেকেই। অর্থটা টাকা পয়সা না হতে পারে, কিন্তু যে কোনো ধরনের অর্থ, ধন দৌলত সেটাও অর্থ। তো শুধু যে টাকা সেটা কিন্তু অর্থ নয়, তো কোনো না কোনো দিক থেকে পুঁজি, তাই তো, তো সম্পত্তি। তো যাই হোক, তাহলে মূল কথা কি, যে আমরা আদিকাল থেকে যদি বিচার করে দেখি যে মূলত সমাজটা কি হয়েছে, এই সমাজে পরিবর্তনের মূলে কি না শ্রেণী সংঘাত, শ্রেণী দ্বন্দ্ব, তাই তো। সেই শ্রেণী বা শ্রেণী সংঘাত বা শ্রেণী দ্বন্দ্ব যে ইতিহাস, মার্কস বলছেন যে আজ পর্যন্ত যা আমরা দেখেছি, যা আমাদের ইতিহাস, ওটাই কিন্তু শ্রেণী সংঘাত বা শ্রেণী দ্বন্দ্বের ইতিহাস, তাই তো। আর আরেকটা ব্যাপার, যে এই যে আমরা উৎপাদনের সম্পর্কের কথা বললাম, এবং মূলত আমাদের টোটাল সমাজের ভিত্তি কাঠামো সেটাও কি না এই উৎপাদন সম্পর্ক, এই সামন্ত প্রভু এবং কৃষক বা হেড এবং দাস বা অন্যান্য সভ্য বা মালিক শ্রমিক, এই টোটালটাই কিন্তু এই সম্পর্কের ভিত্তিতেই আমাদের কি না গড়ে উঠেছিল। এবং পরিবর্তন যেটা শ্রেণীদ্বন্দ্ব, সেই শ্রেণীদ্বন্দ্ব কিন্তু মূলত এই দুটো যে বিপরীত যে শ্রেণী, সেই বিপরীত শ্রেণীর মধ্যেই দ্বন্দ্বের মাধ্যমে সামাজিক পরিবর্তনটা হয়ে হয়ে এসেছে, তাই তো। যে কোনো পরিবর্তনের মূলে কিন্তু শ্রেণী দ্বন্দ্ব, এবং এই দুটো বিপরীত শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব মূলত মালিক এবং শ্রমিক শ্রেণী, বা একটা হচ্ছে সর্বহারা শ্রেণী আর একটা সর্বভোগী শ্রেণী। যদি আমরা এরকম করি যে মূলত মার্ক্সের সর্বহারা যারা বলেছেন কি যে কোনো ইতিহাসের যে কোনো সময়ে যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত, আর সর্বভোগী অ্যাকচুয়ালি যারা মালিক শ্রেণী, যারা রাজা বা যারা সামন্ত প্রভু যা বা যারা কোনো হেড, এই জাতীয় মূলত এটা। এই প্রসঙ্গে মার্ক্স বলছেন যে এই সমাজের ভিত্তিটা কি উৎপাদনের উপকরণ এবং উৎপাদন সম্পর্কের সমন্বয়ে গঠিত অর্থনৈতিক কাঠামো। অ্যাকচুয়ালি যে সমাজের ভিত্তিটাই হচ্ছে উৎপাদনের উপকরণ, সে আদিকাল থেকে উৎপাদনের উপকরণ এবং উৎপাদন সম্পর্ক সমন্বয়ে গঠিত অর্থনৈতিক কাঠামো, তাই তো। সেই মালিক শ্রমিক শ্রেণী বা সর্বভোগী সর্বহারা যে সম্পর্ক, তার সমন্বয়ে গঠিতই কিন্তু সমাজ অ্যাকচুয়ালি। এর বাইরে তো সমাজ নেই যা সমাজের পরিকাঠামোকে নিয়ন্ত্রণ করে। তো এরপর যেটা আমার মূল আলোচনার বিষয়, যে এই মার্ক্সীয় তত্ত্বকে আরেকটা ব্যাপার যে অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ বলা হয়, ইকোনমিক ডিটারমিনিজম। যে কেন না অ্যাকচুয়ালি মার্ক্সীয় সমাজ পরিবর্তন বিষয়ক তত্ত্বকে অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ বলা হয়। কেন বলা হয় না এই আগের দৃষ্টিভঙ্গি, না অ্যাকচুয়ালি যে আমাদের যে উৎপাদন সম্পর্ক, যে শ্রমিক মালিকের মধ্যে যে যে সম্পর্ক, সেটা হচ্ছে কি উৎপাদন সম্পর্ক। তো এই সম্পর্ক আমরা ইতিহাসের একদম আদিম সাম্যবাদী সমাজ থেকে আমরা এটা লক্ষ্য করেছি। তো এই যে সম্পর্ক, এই সম্পর্কে একটা শ্রেণী বঞ্চিত হয় আর একটা শ্রেণী লাভবান হয়, এবং যার ফলে নিজেদের মধ্যে কি হয় শ্রেণী দ্বন্দ্বের তৈরি হয়, যে আমরা সবাই লাঞ্ছিত। আমরা আগের দিন ক্লাসে পড়ছিলাম যে প্রথমে কি আমরা বোধ, আমরা চেতনা, তাই তো। আমরা বোধ, সমবোধ আর সমচেতনা, সেই ব্যাপারটা এদের মধ্যে আসে, এবং যার ফলে কি হয় না শ্রেণীদ্বন্দ্ব আরো প্রবল হয়, এবং সেই দ্বন্দ্ব থেকে কি ঘটে সামাজিক পরিবর্তন ঘটে যায়।
তাই তো? তো এই জন্য তাহলে মূলত এই সম্পর্কটা কিসের সম্পর্ক? না, মূলত কিন্তু অর্থনৈতিক সম্পর্ক। ওই জন্য এই সমাজ পরিবর্তন সম্পর্কে মার্ক্সের তত্ত্বটাকে বলা হচ্ছে কি অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদী তত্ত্ব। বোঝা গেল? এরপর আরেকটা ব্যাপার যে আমরা তাহলে এলাম কথা থেকে না আদিম সমাজ থেকে, বর্তমানে কি দাস এই ধনতন্ত্র সমাজ। এটা রিপিট করার দরকার নেই এই গতিটা, মানে এই পথটা, ধারাটা। এরপর মার্ক্সের আরেকটা কথা হচ্ছে, যেটা আগের দিন একটু বলেছি, ওই কথাই বলবো, যেই ধনতন্ত্র থেকে মার্ক্সের লক্ষ্য হলো, মানে মার্ক্সের বক্তব্য বলে ধনতন্ত্র থেকে রূপ নেবে কিসে? না সমাজতন্ত্রে। সমাজতন্ত্র থেকে কিসে? না সাম্যবাদে আমাদের মোড় নেবে। সমাজতন্ত্রতেও কিন্তু শাসক থাকবে, জনসাধারণ থাকবে, অস্থায়ী শাসক হবে অস্থায়ী, তাই তো? সমাজতন্ত্রেও কিন্তু শাসন হবে কাদের? সর্বহারাদেরই শাসন। উৎপাদনের জাতীয়করণ মানে পুরো টোটাল উৎপাদনটাই সরকারের। কিন্তু সাম্যবাদে যেমন চীনে অনেকটা, কিন্তু এই যে সাম্যবাদের কথা মার্কসিস্টরা বলছেন সেটা পুরোপুরি বাস্তবায়িত হতে পারে না। ওই জন্য অনেকে এটাকে কি বলেছেন? কাল্পনিক সমাজতন্ত্র। যে এই কমিউনিজম অ্যাকচুয়ালি কাল্পনিক সমাজতন্ত্র। আমরা পরের ক্লাসেই আমরা ওটা পড়বো। যে সাম্যবাদ অ্যাকচুয়ালি এটা একটা কল্পনা। বর্তমান চীনের যে অবস্থাটা আছে সমাজতন্ত্র, সর্বহারাদের শাসন, উৎপাদনের জাতীয়করণ, অস্থায়ী শাসক ও জনসাধারণ। তো এটা আছে ঠিক কথাই, কিন্তু পুরোপুরি কি 100% পালিত হচ্ছে সমাজতন্ত্র? সম্ভব নয়। কেন সম্ভব নয়? না দেখো, ওখানে কি ধনতন্ত্র নেই? ওখানেও কিন্তু ধনতন্ত্র আছে। উপরটা সমাজতন্ত্র, ভেতরটা ধনতন্ত্র। যে পুরোপুরি বাস্তবায়িত হওয়াটা খুব কঠিন ব্যাপার, যে টোটাল উৎপাদনের জাতীয়করণ আর টোটাল সর্বহারাদের শাসন। সেখানে তো যেই পদে বসবে সে তো টাকা খাবেই, বাস্তব কথা। সেটা যে দেশেই হোক না কেন। চীনে বর্তমান চীনের সাধারণ মানুষদের দুর্দশা খুব খারাপ। ওখানে কেউ যদি চাকরি করে সেই টাকাও তার পুরোটা নয়। টোটাল সম্পদ জমি জায়গা সেটাও পুরোটা নয়। সরকার যে কোনো সময় যার খুশি নিয়ে নিতে পারে, যাকে খুশি দিতে পারে। এইসব জিনিসগুলো কিছুটা ভালো, কিছুটা আবার মন্দ। সরকারের রোষে কেউ পড়লো, সরকার সব কেড়ে নিতে পারে, কেউ কিছু বলার নেই। তো এই সকল অনেক সুবিধা অসুবিধা অনেক থাকে। যেখানে সরকারেরও কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, সেখানে শ্রেণীহীন সমাজ, সবাই সমান, মানবিক নিয়মিত ব্যক্তি সমাজ। এরাই কি সমাজ পরিচালনারও প্রয়োজন নেই, আপনা আপনি পরিচালিত হবে, সবাই সচেতন হবে, সবাই মানবিক হবে, সবাই আত্মনিয়ন্ত্রিত হবে। এরকম একটা সমাজ কল্পনাতেই সম্ভব, এটা বাস্তবে সম্ভব নয়। বাস্তব ক্ষেত্রে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ কোনোভাবেই সম্ভব নয়, তাই তো? এটা এই জন্য এটাকে কাল্পনিক সমাজতন্ত্র বলা হয়েছে। যাই হোক, আরেকটা এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যে একটা জিনিস আমি এখানে স্কিপ করে গেছি, এটা খেয়াল ছিল না, যে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, যেটা হচ্ছে কি যে আমাদের ওই যে আগের দিন একটু বলছিলাম যে সারপ্লাস ভ্যালু, এটা কি অতিরিক্ত মূল্য, যে আমাদের কোনো একটা কারখানাতে হয়তো কাজ করতে হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টায় বেতন দিচ্ছে 200 টাকা বা 250 টাকা, এরকমই দেয় 300 টাকা, কিন্তু কাজ করছে সে 8 ঘন্টা। অথচ যদি এটা মালিকের আন্ডারে না থাকতো, ওই কারখানাটা যদি সবার হতো, সবাই হয়তো ভাগে পেত 1000 টাকা বা 1500 টাকা। তাহলে সে কাজ করছে 1500 টাকা, সে হাতে পাচ্ছে কত? 350 টাকা। বা আমি ওইভাবে করবো না, আমি 1000 টাকা করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, আমার বোঝাতেও সুবিধা। যে 1000 টাকার সে টোটাল কাজ করছে 8 ঘন্টা, সে কাজ করেছে আরো কমিয়ে দিই 800, 8 ঘন্টা কাজ করেছে, 800 টাকার কাজ করেছে, কিন্তু সে হাতে পাচ্ছে 200 টাকা। বাকি যে এক্সট্রা 600 টাকা, সেটা যাচ্ছে কোথায়? সেটা কিন্তু ওর শ্রমের ফসল, ওর শ্রম জন্য ওই অর্থটা এসেছে, কিন্তু ওই অর্থটা যাচ্ছে কোথায়? না মালিকের ঘরে, তাই তো, মালিকের অ্যাকাউন্টে, তাই তো? কিন্তু
ওই অর্থটা এসেছে কার শ্রম থেকে? না ওই শ্রমিকের শ্রম থেকে। যাই হোক, তো এই যে এই অতিরিক্ত যে মূল্য 600 টাকা, এটাকে কার অ্যাকাউন্টে আছে? মালিক। মালিক ওটা আত্মসাৎ করছে। এই 600 টাকা এটাকে বলা হচ্ছে অতিরিক্ত মূল্য মার্ক্সীয় কনসেপ্টে, বা সারপ্লাস ভ্যালু। তো এটা কি? এটা শ্রমিকের শ্রম থেকে মালিক প্রাপ্ত হয়, কিন্তু শ্রমিককে এটা ফিরিয়ে দেয় না। বুঝা গেল? যাই হোক, আর এই যে কি বলে, সমাজতন্ত্র থেকে সাম্যবাদের তোমার যে উত্তরণ, সেই কথাটা একটু বলবো। আগে আমি বলে দিলাম ওটাই, যে এটা সম্ভব নয়, এটা কাল্পনিক। এটা হবে কি করে সেটাই একটু জেনে রাখো, যে সমাজতন্ত্রে কি থাকবে, ওই যে অস্থায়ী শাসক থাকবে, জনগণ থাকবে, সব থাকবে। পুঁজিবাদী যে আমাদের, তার আরেকবার এটা বলি তাহলে মনে থাকবে, যে আদিম সাম্যবাদী যে সমাজ, সেখানে কি সম্পদের প্রাচুর্য ছিল, শ্রেণীহীন সমাজ ছিল, সবই ঠিক আছে। শ্রেণী গঠন কি এক ও অভিন্ন শ্রেণী গোষ্ঠী, সবই ঠিক আছে, কিন্তু গোষ্ঠীর মধ্যে একজন হেড ছিল, তাই তো? একেবারে সবাই সমান এই ব্যাপারটা সেই প্রথম থেকে পশুদের মধ্যেও দেখবে নেই, তাই তো? তাদের মধ্যে একজন রাজা থাকে, তাদের মধ্যে মানে রাজা মানে কি ওই দলের হেড, পান্ডা এরকম থাকে। সেখানেও কিন্তু কি আমাদের ওই আহ কি বলবো, শ্রেণী সংঘাতের ফলে শ্রেণীহীন সমাজ ছিল, ঠিক কথা, কিন্তু শেষের দিকে আস্তে আস্তে ওইটা এমন ভাবে গ্রো করেছিল যে একজন ওই যে লিডার, ওই লিডারের সঙ্গে অপরদের দ্বন্দ্ব, সেখান থেকে দাস সমাজ হয়ে গেল। লিডারের সঙ্গে দ্বন্দ্বের ফলে কি ওখান থেকে আরো অনেক লিডার একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লো। এবারে যে জিতছে, অপরের যে পার্টির, মানে অপর যে দল গোষ্ঠী, তার যে লোকজন, তার দাস, এইভাবে দাস সমাজ। তারপরে কি হলো, দাস সমাজ থেকে সামন্ত প্রভু, এক একজন এক একটা বিশাল অঞ্চল, মানে রাজার ঠিক আগের অবস্থাটা, অঞ্চলের তিনি মানে ছোট অর্থে তিনি রাজা, তাকে কর দিতে হতো সেই এলাকায় থাকার জন্য, তার সুবিধা অসুবিধাতে সবাই থাকতো। গ্রামবাসীদের সুবিধা অসুবিধাতে তিনি আসতেন। এটা হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। এটাও কিন্তু সেই দাস সমাজ থেকে সংঘাতের ফলেই সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। এটাও কৃষি নির্ভর, এবং জমিদার ও ভূমিহীন কৃষক এদের মধ্যে যে সম্পর্কের একটা সম্পর্ক। সামন্ততান্ত্রিক সমাজের পর কিন্তু এলো আমাদের পুঁজিবাদী শাসন ব্যবস্থা, তাই তো? সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার শেষের দিকে রাজতন্ত্র, যেটা একেবারে গ্রো করলো, রাজতন্ত্রের পর আবার ধনতন্ত্র। তো ধনতন্ত্র যে এলো, সেটাও কিন্তু সেই শ্রেণীদ্বন্দ্বের ফলে, এটাও এমনি এমনি আসেনি। সেখানে কি শিল্প এবং বাণিজ্য নির্ভর, এবং মালিক আর শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব। এবং তার পুঁজিবাদের ফলে আমাদের কি হবে, না এরপর কি হবে, সমাজতন্ত্র। সমাজতন্ত্র কি না, এটা এখানে মালিক এবং শ্রমিকের মধ্যে যে সম্পর্ক, সংঘাত, সেটা কি, সেটা এমন একটা আকার নেয় যার ফলে বিপ্লবের রচনা হবে সেই দ্বন্দ্বের ফলে, এবং বিপ্লবের ফলে একটা সর্বহারাদের একটা শাসন প্রতিষ্ঠা হবে, তাই তো? যে সেখানে প্রলেতারিয়েতের বা সর্বহারাদের শাসন মানে ব্যবস্থা কায়েম হবে। সেখানে মালিকরা কি হবে, হলে আত্মহত্যা করে নিজেকে শেষ করবে, না হলে শ্রমিকদের সঙ্গে মিশে যাবে। এক শ্রেণীহীন সর্বহারাদের শাসন, একটা সমাজ গঠিত হবে। কিন্তু তখনও শাসন থাকবে, অস্থায়ী শাসন। যখন খুশি যদি শাসক কি করে না, মানে ঠিকঠাক যদি রাজ্য পরিচালনা না করেন, বিরুদ্ধাচার করেন, তখন তাকে কি সঙ্গে সঙ্গে নামিয়ে অন্য কাউকে শাসক করতে পারবে, মানে পুরোটা কন্ট্রোলটা সর্বহারাদের হাতে। তো তাহলে অস্থায়ী শাসক এবং জনসাধারণ, সর্বহারা যে প্রলেতারিয়েত শ্রেণী, তাদের মধ্যে, এবং এদের মধ্যেও সংঘাত দেখা দেবে। কেন না, এই অস্থায়ী যারা শাসক এবং প্রলেতারিয়েত শ্রেণীর মধ্যেও সংঘাত দেখা দেবে, যে অস্থায়ী শাসকরা কি করবে না, যতদিন চালানোর দায়িত্ব পাবে তারা কিন্তু আত্মসাৎ করার চেষ্টা করবে। যার ফলে কি হবে, আস্তে আস্তে আবার কি হবে, বিপ্লব হবে, এবং যার ফলে এক শ্রেণীহীন সাম্যবাদী শোষণ মুক্ত সমাজের সৃষ্টি হবে, এবং যেটা কি, যেখানে কোনো রাজারও প্রয়োজন হবে না, যেখানে কোনো আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য রাজারও অনেক দরকার হবে না, রাষ্ট্রের ইভেন এমনকি ওই সীমারেখাতে রাষ্ট্র কন্ট্রোল করার জন্য আর্ম পাওয়ারেরও প্রয়োজন হবে না। পুলিশ
বা আর মানুষকে কন্ট্রোল করার জন্য, সমাজকে কন্ট্রোল করার পুলিশ প্রশাসনের প্রয়োজন হবে না। তো কোনো কিছু যে যে কোনো ধরনের যে পরিচালন বা প্রশাসনিক বা রক্ষণাবেক্ষণের জন্য আলাদা করে কারোর প্রয়োজন হবে না, পুরোটাই হবে কি মানবিক এবং আত্মনিয়ন্ত্রিত। এটা হচ্ছে সাম্যবাদ, এটাই হচ্ছে কাল্পনিক সমাজতন্ত্র। আর যে সমাজতন্ত্র অস্থায়ী শাসক এবং জনসাধারণ দিয়ে, সেটা হচ্ছে সমাজতন্ত্র। সেটাও অ্যাকচুয়ালি কার্যকর হওয়াটা খুব 100% কার্যকর হওয়াটা চাপ। তো সেই দিক থেকে দেখলে অবশ্য গণতন্ত্র সেটাও চাপ। সমাজতন্ত্রের আগে, ঠিক আগেটাই কি, সেটা হচ্ছে গণতন্ত্র। ওই গণতন্ত্রেরই তোমার একটা রূপ, একটা পরিবর্তিত পর্যায়, বিবর্তিত পর্যায় হচ্ছে কি সমাজতন্ত্র। আসলে গণতন্ত্রের মধ্যে অনেক সুবিধা অসুবিধা আছে, যে ওখানেও অস্থায়ী শাসক, আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আমাদের হাতেই সবকিছু। কিন্তু এই যে বর্তমান অবস্থা দেখতে পাচ্ছ, আমাদের হাতেই সবকিছু, কিন্তু শাসক দল বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করবে মানুষকে, এবং সেই কি বলবো, ইনফ্লুয়েন্স যদি সাকসেসফুল হয়ে যায়, তখন সেই সরকার আবার থেকে যাবে। তো তাহলে আমাদের হাতে পাওয়ার থাকলেও আমরা মূলত ঠুটো জগন্নাথ। তো যাই হোক, বর্তমান কালের ওয়েস্ট বেঙ্গলের শাসন ব্যবস্থা দেখতে পাচ্ছ, এবং ডেমোক্রেটিক ওয়েতে হচ্ছে কি, ডেমোক্রেটিক যে ওয়ে বা গণতন্ত্রের যে পথ বা অসুবিধা কি হতে পারে সেটাও বুঝতে পেরেছো। আর এরই আরেকটু পরিবর্তিত রূপ হচ্ছে সমাজতন্ত্র, ওই একই টাইপের, তো মূলত এরকমই। যাই হোক, সেটা আমরা সমাজতন্ত্র পড়তে গিয়ে আমরা পড়বো আরো। আমাদের সমাজ পরিবর্তন সম্পর্কে আজকের মানে এই পর্যন্ত এটাই। এরপর আমরা পরের যে অধ্যায়, রাজনৈতিক দর্শন এর যে সাধারণ যে ধারণা, সেটা আমরা একটু করে নেব, নাকি আগে কোশ্চেন আনসারটা এই চ্যাপ্টারে করে নেব তারপর? বলো তোমরা কি বলছো তোমরা? কোশ্চেন গুলাকে করে নেব কিছু। ঠিক আছে, 1 নম্বর একটা বলো, সমাজের পরিবর্তনের ধারা কি? এ হবে। সমাজের ভিত্তি কি? ডি। বি, ঠিক। তারপরে 3 মার্কসের মতে সমাজ পরিবর্তনের মূল চালক কি? ঐতিহাসিক বস্তুবাদের কেন্দ্রবিন্দু কি? একদম, এটাও তো সবাই পারবে। কার সমাজ পরিবর্তনের ইতিহাস শ্রেণী সংঘাতের ইতিহাস হিসাবে চিহ্নিত? উৎপাদন সম্পর্কের মাধ্যমে সমাজের কোন অংশ নিয়ন্ত্রিত হয়? মার্কসের মতে শ্রমিক ও পুঁজিপতি সম্পর্ক কি? নিম্নলিখিত কোনটি সমাজ পরিবর্তনের পর্যায় নয়? 4 নম্বর। আচ্ছা, আমরা দু একটা করে স্কিপ করে চলে যাই। 12টা, ঐতিহাসিক বস্তুবাদ কার দর্শনের বিরোধী? ঠিক আছে। তারপরে 15টা, দাস সমাজের শ্রেণী গঠন কি? ঠিক আছে। সমাজতন্ত্রের বৈশিষ্ট্য কি? 17। ঠিক আছে। উৎপাদনের জাতীয়করণ ও শ্রমিক শাসন। মার্কসের মতে 19 দাগেরটা, মার্কসের মতে রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে? একদম।
যে রাষ্ট্রের যে ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা, সেটাও থাকবে না, এবং আস্তে আস্তে রাষ্ট্রের যে ওই যে আর্ম ফোর্স, রাষ্ট্রকে রক্ষা করার জন্য বহিঃশত্রু থেকে, সেটারও প্রয়োজন হবে না। যদি মানুষ এরকম সাম্যবাদী সমাজে প্রবেশ করে, তাহলে মানুষের ওই যে অপরের ধনসম্পদ লুট করবো, অপর দেশকে আক্রমণ করব, সেই ব্যাপারও থাকে না। তো একদম। এরপর দেখি 21এরটা, স্পেন্সার সমাজ পরিবর্তনের কোন বৈশিষ্ট্য বলেন? সংগতি, বিভাজন, বিধিনিষ্ঠতা। কার মতে পরিবর্তন নয় বিবর্তন শব্দটি ব্যবহার করা হয়? স্পেন্সার। যৌথ, হ্যাঁ। 24এরটা বলতো, মার্কস ও এঙ্গেলস এর বি, কমিউনিস্ট ম্যানিফেস্টো। বঞ্চনার কারণ ধর্মীয় প্রযুক্তি, ঠিক আছে। আচ্ছা, 29এরটা, সমাজ পরিবর্তনের কোন পর্যায়ে শোষণমুক্ত সমাজ গড়ে ওঠে? সাম্যবাদ। আহ 32এরটা বলো, উৎপাদন সম্পর্ক বলতে কি বোঝায়? একদম, মালিক শ্রমিকের মধ্যে সামাজিক তোমার সম্পর্ক। আর হচ্ছে যে, হ্যাঁ, 33এরটাও বলো, মার্ক্সের মতে সমাজ পরিবর্তনের হবে এটা, সমাজ পরিবর্তনের চূড়ান্ত রূপ কি? 33, বিপ্লব। আর মূল কারণ কি? দ্বন্দ্ব, তাই তো? দুটো কথা মনে রাখবে, মূলটা হচ্ছে শ্রেণীদ্বন্দ্ব, বা আরো যদি মূলে যায় তাহলে শুধু দ্বন্দ্ব। আর হচ্ছে যে চূড়ান্ত রূপটা কি? বিপ্লব। বিপ্লব এর মাধ্যমেই কিন্তু আমাদের সমাজের পরিবর্তন, চূড়ান্ত পরিবর্তন হবে। কার মতে সমাজের উপাদান পরিবর্তনশীল? 34, সমাজের উপাদান অবশ্যই। মার্ক্সের মতে তিনি সে আদিম সাম্যবাদী সমাজ থেকে বর্তমান ধনতন্ত্র সমাজ থেকে শুরু করে, এরপর সমাজ কি বলে, সমাজতন্ত্র, এবং সমাজতন্ত্রের থেকে সাম্যবাদ, প্রত্যেকটার ক্ষেত্রে কি মূল যে ব্যাপারটা এক, কিন্তু উপাদানগুলো তো ভিন্ন ভিন্ন, সেটাই বলা হয়েছে। এটা তো হলো 35এরটা আগে। উপাদানের উপকরণ সম্পর্কে, আচ্ছা 37এরটা বলো তো, উৎপাদনের সম্পর্কে কি মানে চিহ্নিত? হ্যাঁ, ঠিক আছে। উপরিকাঠামো কোনটা? 39, সমাজের উপরিকাঠামো কি নিয়ন্ত্রণ করে? অর্থনৈতিক ভিত্তি। উম, আচ্ছা, এটা তো সবাই পারবে। 40এরটা, 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 ঠিক। পুঁজিবাদ, সামন্তত্ব, সামন, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 41, চালিকা শক্তি। আচ্ছা, 41টা, ঠিক আছে। আচ্ছা, 44এরটা, গিন্স। আচ্ছা, 46, তিন প্রধান কারণের মধ্যে একটি নয়। প্রযুক্তি, জৈবিক, হ্যাঁ, ঠিক আছে, সি। আরেকটা কি? 49, মার্ক্সের মতে শ্রমিক শ্রেণীর দারিদ্র্যের কারণ কি?
ঠিক আছে। ওই সারপ্লাস ভ্যালু ব্যাপারটা আসছে। ঠিক আছে, সেটাও লাস্ট মাসের মধ্যে সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন কি? ঠিক আছে, তাহলে আমরা পরের এটা একদম অল্প আছে। ক্যা কিছু বলছে? 47 কার তত্ত্ব অনুসারে সমাজ পরিবর্তনের, এটা কি কার তত্ত্ব সমাজ পরিবর্তনের লক্ষ্য? আচ্ছা, এটা কোশ্চেনটা ভুল আছে। ঠিক, আচ্ছা এটা আমি ঠিক করে দিচ্ছি, ভালো বলেছো। আচ্ছা, এটা একটু দেখে নি। এটা উত্তরটা হবে অ্যাকচুয়ালি, এই কোশ্চেনটা হবে, এটা লিখে রাখো, স্পেন্সারের তত্ত্ব অনুসারে। বুঝলে, স্পেন্সারের তত্ত্ব অনুসারে সমাজ পরিবর্তনের লক্ষ্যটা হচ্ছে কি? সমাজের ঐক্য ও কল্যাণ। ঠিক আছে, এরপর আমরা রাজনৈতিক দর্শন, সাধারণ ধারণা, যে মূল কথাটা রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র বিজ্ঞান, রাষ্ট্র দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান, এর মধ্যে আমরা পার্থক্যটা করব, মানে পার্থক্যটা বোঝার চেষ্টা করব, আর কিছু নয়, অতি অল্প এটা। তো ছোট বলে আমি আজকেই শেষ করে দিই, এটার জন্য রাখবো না। রাজনৈতিক ধারণাতে তাহলে হয়ে যাবে গণতান্ত্রিক আদর্শ, সমাজতন্ত্র, বেশ, হয়ে যাবে তোমাদের পরীক্ষার আগেই ভালোভাবেই হয়ে যাবে। পরের সপ্তাহটা একটু আমি হয়তো 4টে করে ক্লাস নিয়ে নেবো। দেখো, ইন জেনারেল সামাজিক সমাজ, আমাদের প্রথম কথা হলো সমাজ এবং রাজনৈতিক দর্শন, বা সামাজিক এবং রাজনৈতিক দর্শন, এরকম কথাটা, এই দুটোই কিন্তু একটা সমাজ বিজ্ঞানে, একটা সমাজ দর্শনে, একটা রাষ্ট্রবিজ্ঞানে, একটা রাষ্ট্র দর্শনে আমাদের কিন্তু আলোচনা হয়ে থাকে, তাই তো? তো এই যে এখানে ব্যবহৃত যে সামাজিক শব্দ, তাই তো, সেই সামাজিক, সোশ্যাল, তো আর আমরা বলছি সোশ্যাল পলিটিক্যাল ফিলসফি, তাহলে সোশ্যাল কথাটার অর্থ কি? আমাদের একটা, এই সোশ্যাল কথার একটা অর্থ আছে ব্যাপক অর্থ, আর একটা হচ্ছে সংকীর্ণ। সংকীর্ণ অর্থ কোনটা? না, সংকীর্ণ অর্থ কিছু প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক গোষ্ঠী, যেমন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, যেগুলো কি, যেগুলো যেগুলো সমাজের উপকারের জন্য, সমাজের কি বলবো, উন্নতি সাধনের জন্য যে সকল প্রতিষ্ঠানগুলো, যে সকল অনুষ্ঠানগুলো কি
মানে আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক গোষ্ঠীগুলো যেগুলো সমাজের উপকারের জন্য, কল্যাণের জন্য কাজ করে থাকে, সেগুলোকে আমরা সামাজিক এই অর্থে, সামাজিক প্রতিষ্ঠান এই অর্থে, বা সামাজিক আমরা কথাটা যে সমাজের উপকারী, তাই তো, এই অর্থে আমরা সংকীর্ণ অর্থে, এটা খুব সংকীর্ণ অর্থে সামাজিক কথাটা ইউজ করি। ব্যাপক অর্থে কিন্তু সমাজ কথাটার অর্থ অনেক ব্যাপক, অনেক ব্যাপক। কেমন না, এই সামাজিক শব্দটা ব্যাপক অর্থে কি, মানুষের যে সামগ্রিক পারস্পরিক সম্পর্ক তাকে নির্দেশ করে, কর্মপ্রক্রিয়াকে নির্দেশ করে, সামাজিক যে জীবনধারা, সেই জীবনধারার বিস্তৃত আলোচনা কোথায় না এই সামাজিক এই শব্দটার মধ্যে। এই দিক দিয়ে কি রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, নৈতিক তথা সকল প্রকার মানবিক পরিসরের কার্যাবলী সামাজিক আলোচনার অন্তর্ভুক্ত। তাহলে একটা সমাজে বসবাস করতে গেলে শুধুমাত্র তো আমার যেগুলো নৈতিক বা মানবিক পরিসরের কার্যাবলী, শুধু সেগুলোকে নিয়ে চললে তো হবে না, তাছাড়াও অন্যান্য সকল অনেক কিছু কর্ম থাকে, কর্মপ্রণালী থাকে, সেই সকল কিছুই কিন্তু সামাজিক এই শব্দটার অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। কিন্তু সংকীর্ণ অর্থে শুধুমাত্র যেগুলো কি নৈতিক বা মানবিক, বা যেগুলো অন্যের উপকারের সাধন, উপকারের নিমিত্ত যেগুলো সম্পাদন করা হয়, সেগুলোকে তোমার সংকীর্ণ অর্থে সামাজিক বলা হয়। আর ব্যাপক অর্থে সামাজিক এই সমাজের রাজনৈতিক বলো, অর্থনৈতিক বলো, ধর্মীয় বলো, নৈতিক বলো, সকল সমাজের সকল দিককেই সামাজিক শব্দটির দ্বারা বোঝানো হয়ে থাকে। এরপর একটা যে রাজনৈতিক শব্দের অর্থ, তাই তো, রাজনৈতিক শব্দ, রাজনৈতিক, দেখো রাজনৈতিক কথাটা শুনলেই কিন্তু আমাদের এই দল, আমাদের ভোট, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অন্যান্য মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, দেখো এইসব প্রশ্নগুলো না, এইসব কথাগুলো দেখো চলে আসছে। তো এই রাজনৈতিক এই শব্দটার দ্বারা এই আমাদের রাষ্ট্র ক্ষমতা, কর্তৃত্ব, আইন, ন্যায় বিচার বা জাস্টিস, নাগরিকত্ব, সিটিজেনশিপ, স্বাধীনতা, এই সকল গুলো, কর্তব্য, এই মানে কর্তব্য মানে কি, রাষ্ট্রে থাকার জন্য আমার কিছু কর্তব্য থাকে, সেগুলো কি, সেগুলো রাজনৈতিক মধ্যে রাজনৈতিক কর্তব্য। তো এই সকল ব্যাপার, তো এছাড়াও রাষ্ট্রের পরিচালন ব্যবস্থা, রাষ্ট্রের শাসন ব্যবস্থা, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, এই সকলগুলো, তাই তো, আবার কোনো প্রাতিষ্ঠানিক যে কোনো রাষ্ট্রের যে কোনো কিছু, সকল কিছু কিন্তু রাজনৈতিক শব্দটির দ্বারা বোঝানো হয়ে থাকে, তাই তো। তাহলে মূল কথা কি, রাজনৈতিক শব্দের অর্থ বা রাজনৈতিক কথার অর্থ কি না, রাষ্ট্র এবং রাষ্ট্র সম্পর্কিত যে বিভিন্ন বিষয়, রাষ্ট্রের পরিচালন ব্যবস্থা, রাষ্ট্র গঠন কাঠামো, গঠনের কাঠামো, হ্যাঁ, রাষ্ট্রের প্রকৃতি, তাই তো, শাসন ব্যবস্থাটা কি একদলীয় নাকি বহুদলীয়, শাসন ব্যবস্থা কি, রাষ্ট্রের যে শাসন ব্যবস্থাটা সেটা কি রাষ্ট্রপতি শাসিত নাকি প্রধানমন্ত্রী শাসিত, এর ক্যাবিনেট কিভাবে গঠন করা হয়, এর উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে গঠিত হয়, তার প্রধান কে, তার সভাপতিত্ব কে করেন, রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়, প্রধানমন্ত্রী নির্বাচন কিভাবে হয়, রাষ্ট্রের যে কি বলে বিচার ক্ষমতার একেবারে সবার উপরে চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের, তিনি কিভাবে নিয়োগপ্রাপ্ত হন, এই সকল কিছুই হচ্ছে কি রাজনৈতিক, দেখো রাজনৈতিক কথাটার মধ্যে চলে আসে। তো যাই হোক, আমার এখানে যে হলো যে আমাদের যে রাষ্ট্র দর্শন বা রাষ্ট্রবিজ্ঞান, এখন আমি দুটোই বলছি, যেহেতু রাষ্ট্র দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্যটা, যে সূক্ষ্ম পার্থক্যটা, সেটা এখনো বলা হয়নি, তাই তো।
আমরা আগের চ্যাপ্টারে অন্য কিছু প্রসঙ্গে আলোচনা করেছি কিছু, কিন্তু এখানে আমরা এই দুটোর মধ্যে পার্থক্য করে নিই। তো যাই হোক, তো রাষ্ট্র দর্শনে এই সামাজিক এবং রাজনৈতিক, তাই তো আমরা বলি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, এই যে রাষ্ট্র দর্শনে বা রাষ্ট্র বিজ্ঞানে বা সোশ্যাল পলিটিক্যাল সায়েন্স, তো বা পলিটিক্যাল সায়েন্স বলি, সোশ্যাল সায়েন্স বলি, আবার বলে সোশ্যাল ফিলোসফি বা পলিটিক্যাল ফিলোসফি। তো আমি রাষ্ট্র দর্শন বা বিজ্ঞান কথাটা এখন ইউজ করছি, যেহেতু দুটোর মধ্যে এখনো পার্থক্য করা হয়নি। তো এই রাষ্ট্র দর্শন বা রাষ্ট্রবিজ্ঞানে এই সামাজিক এবং রাজনৈতিক, এটা কি না, এটা কিন্তু আমরা একই সঙ্গে ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। এবং এটা সামাজিক যে কথাটা আমরা দুটো অর্থে দেখিয়েছিলাম, একটা হচ্ছে কি শুধুমাত্র যেগুলো নৈতিক দিক দিয়ে বা সমাজের হিত সাধন অর্থে যে সকল ক্রিয়াকর্ম, সেগুলোকেই সামাজিক আমরা বলি, সামাজিক কথাটার দ্বারা বোঝায়। আর ব্যাপক অর্থে কিন্তু রাষ্ট্রের যে কোনো ধরনের অর্থনৈতিক, আমাদের কি বলবো, রাজনৈতিক, ধর্মীয়, হ্যাঁ, বা নৈতিক সকল কিছুকেই আমরা সামাজিক এই শব্দটার অন্তর্ভুক্ত করি। তো রাষ্ট্র দর্শনে যখন বা সমাজ এবং রাষ্ট্র দর্শনে বা সমাজ এবং রাষ্ট্র বিজ্ঞানে সামাজিক কথাটা যে ইউজ করা হয়, সেটা কিন্তু সংকীর্ণ অর্থে নয়, সেটা কিন্তু ব্যাপক অর্থে। ব্যাপক অর্থে মানে মানে সর্বোপরি রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং নৈতিক তথা সকল প্রকার মানবিক পরিসরের যে কার্যাবলী সমাজে ঘটে বা ঘটানো হয়, সেই সকল সকল কিছুকেই নিয়েই এই সামাজিক কথাটাকে ইউজ করা হয়। অর্থাৎ এই সামাজিক রাজনৈতিক দর্শন বা বিজ্ঞানে এই সামাজিক শব্দটি ব্যাপক অর্থে নেওয়া হয়। আর কি না, এই যে রাজনৈতিক আলোচনা, সেই রাজনৈতিক আলোচনাকে এই সামাজিক যে আলোচনা তার একটা অংশ হিসাবে দেখা হয়। সমাজ এবং রাষ্ট্রবিজ্ঞানে বা সমাজ এবং রাষ্ট্র দর্শনে সামাজিক কথাটাকে ব্যাপক অর্থে গ্রহণ করা হয়, এবং রাজনৈতিক যে কথাটা আমরা ইউজ করি, যে সমাজের অন্তর মানে ভুক্ত বা সমাজের আলোচনার একটা অংশ হিসাবে রাজনৈতিক আলোচনাটাকে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে সমাজ দর্শনের অন্তর্ভুক্ত একটা পাঠ হলো কি রাষ্ট্র দর্শন, বা সমাজ বিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত একটা অংশ বা পাঠ হলো কি যে রাষ্ট্র বিজ্ঞান। তো যাই হোক, এরপর আমার আরেকটা কথা, যে তাহলে মূলত তাহলে যে রাষ্ট্র দর্শন আর রাষ্ট্র বিজ্ঞান, তাই তো, বা রাজনৈতিক কথাটার মধ্যে দার্শনিক এবং বৈজ্ঞানিকদের যে মত পার্থক্য, সেটা সেটা আসলে কতটা পার্থক্য। ঠিক আগের অধ্যায়ে আমরা যে পড়ালাম, আমরা পড়িয়েছিলাম ওখানে যে ওখানের প্রসঙ্গে, সামাজিক পরিবর্তন প্রসঙ্গে আমরা একটা জিনিস বলেছিলাম যে সমাজ বিজ্ঞানী এবং সমাজ দার্শনিক, মনে আছে নিশ্চয়ই। বিজ্ঞান কি করে না, বিজ্ঞান কিভাবে পরিবর্তিত হয়েছে সমাজ, এইসব ব্যাখ্যা দিয়েছে, দেয়। কিন্তু দর্শন কি করে, যে সমাজ কেন পরিবর্তিত হয়েছে, তার অন্তর্নিহিত তাৎপর্য কি, তার লক্ষ্য কি সমাজের, এই সকল বিষয় দর্শনের, এইসব প্রশ্ন দর্শনের। আর বিজ্ঞান কি করে, বিজ্ঞান শুধুমাত্র বর্ণনা করে মাত্র। বিজ্ঞান বলে শুধু এটা আর এটা যুক্ত হয়ে এটা হয়, কেন হয়, এর কারণ কি, এই ব্যাখ্যা বিজ্ঞান দেয় না বা দিতে পারে না। তো যাই হোক, ঠিক এখানে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও একই, বা রাষ্ট্র দর্শনের ক্ষেত্রেও একই। রাষ্ট্র দর্শনে কি হবে না, কি এই রাজনৈতিক যে এই ব্যাপার স্যাপার গুলো, এর মূলে কি আছে, এটা কেন হয়, এই কেনর প্রশ্ন, এর অন্তর্নিহিত অর্থ কি, এই দুটির মধ্যে অন্তর্নিহিত পার্থক্য কি আছে, মূল পার্থক্য কি, এই সকল বিষয় নিয়ে কিন্তু দর্শন আলোচনা করে। বিজ্ঞান শুধু বলে
তারা কি বর্ণনা করে এইটার ফলে এটা হয়, এটার সঙ্গে এটা যুক্ত হয়ে এটা গঠিত হয়, এই সকল কিছু। আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, মনে রাখলে তোমাদের যে কোনো দর্শন বিজ্ঞানের মধ্যে পার্থক্য না, বিজ্ঞানের হচ্ছে যে একটা সেট অফ রুলস এবং ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। বিজ্ঞান মানেই কি তার কিছু রুলস থাকবে এবং সার্বিকভাবে সবাই সেটাকে গ্রহণ করবে, সত্য বলে মেনে নেবে, তবে সেটা বিজ্ঞান হবে। এই অর্থেই কিন্তু যে কোনো বিজ্ঞানকে বিজ্ঞান বলে, এই অর্থে। আমরা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, কম্পিউটার সায়েন্স বলো, এই অর্থে। ঠিক রাষ্ট্রবিজ্ঞান এখানেও কি, যে রাষ্ট্রবিজ্ঞান, একে বিজ্ঞান বলা হয়, যারা রাষ্ট্রবিজ্ঞান প্রথম নামে এইচএসে দেখবে এটা পড়ানো হয়, যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় কেন, এটাই পড়ানো হবে। যে এখানেও কিছু সেট অফ রুলস বা কিছু বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়, যে রাষ্ট্র, তার নিয়ম কানুন, তার রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, তার স্ট্রাকচার, তার উপরে কে থাকবে, হ্যাঁ, রাষ্ট্র পরিচালিত হবে কি, এই সকল বিষয়গুলো থাকবে এবং এগুলো দেখবে সবাই মানবে। এরকম কোনো লোক নেই যে সে মানবে না, যে না না রাষ্ট্রবিজ্ঞানে এই রাষ্ট্রের আইনসভা সম্পর্কিত আলোচনা এখানে থাকবে না, থাকাটা উচিত নয়, এই কথা কিন্তু কেউ বলবে না। কেউ বলবে না যে প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ হয় এটা রাষ্ট্রবিজ্ঞানে আর থাকার কি দরকার আছে। সেই অর্থে এটাকে আমরা সায়েন্স বলি। আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগে, পলিটিক্যাল সায়েন্স কেন বলছি, এটা তো আর্টসের বিষয়, এখানে সায়েন্স আর পলিটিক্যাল সায়েন্স পড়ানো হচ্ছে এই নাম দিয়ে, অথচ আর্টসে পড়ানো হচ্ছে কেন? এই অর্থে সায়েন্স বলা হচ্ছে। মূল ব্যাপারটা কি না এটা। এরপরে এটা যেহেতু পুরোটাই ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্যাল বিষয় যেহেতু নেই, এটাকে আর্টসের অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা সেখানে। বোঝা গেছে? এরপর এনইপি যে এসেছে, এনইপিতে কিন্তু আমূল চেঞ্জ হয়েছে, আরো অনেক চেঞ্জ হবে। ইনফ্রাস্ট্রাকচার দরকার, এখনো হয়নি। ঠিক যেমন বিদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা তার জন্য ওটা এমনি এমনি এত সহজে ওটাকে করাটাও খুব মুশকিল, তার জন্য সেই ইনফ্রাস্ট্রাকচার গঠন করা দরকার। প্রয়োজন না হলে কিন্তু কলাপস হয়ে যেতে পারে। এই এনইপির যে সিলেবাসের যে মানে উপরিক কাঠামো, তার যে স্ট্রাকচার, মানে সিলেবাসের স্ট্রাকচার, সেটা কিন্তু বিদেশি, বিশেষ করে আমেরিকার শিক্ষা ব্যবস্থা। এখানে কিন্তু তুমি চাইলে তুমি আর্টসের সঙ্গে সায়েন্স তুমি একসাথে নিয়েই পড়তে পারো। তোমার ইচ্ছে হলো এই সেমিস্টারে তুমি ম্যাথ পড়বে, পরের সেমিস্টারে ইচ্ছে হলো সংস্কৃত পড়বো, সেটাও করতে পারো, এরকম ব্যাপার। যে এই স্বাধীনতাটা তোমার মধ্যে থাকবে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান তাহলে একটা সেট অফ রুল, সেই রাষ্ট্র সম্পর্কিত এই সকল বিষয়, রাষ্ট্রের নিয়ম কানুন, রাষ্ট্রের ক্ষমতা, কর্তৃত্ব, আইন, ন্যায় বিচার, এই সকল বিষয়, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, হ্যাঁ, বিভিন্ন মন্ত্রী নিয়োগের পদ্ধতি, এই সকল কিছু হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। এবং সেই বিষয়ে সকলের কি না একটা সার্বিক একটা অ্যাকসেপ্টেন্স আছে, এই জন্য এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। কিন্তু রাষ্ট্র দর্শন সেটা কি এটাই? তাহলে তো রাষ্ট্র দর্শন আর বিজ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই। অবশ্যই এর মধ্যে পার্থক্য আছে। রাষ্ট্র দর্শন কি করে, ওই যে বললাম, কেন, শুধুমাত্র কি কেমন হবে হয়েছে সেটা নয়, কেন হয়েছে, কারণটা কি, তাই তো? এই কেনর প্রশ্ন করে কি রাষ্ট্র দর্শন। বোঝা গেল? এরপর আরো বলি যে দেখো, যে রাষ্ট্র দর্শনে মানে রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় যে আইনের ক্ষমতা, এর আইনসভা, এর মন্ত্রিসভা গঠন কি হবে, তার নিয়ম কানুন, এই সকল বিষয় রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্র দর্শন কি করে, যে আচ্ছা ভোটে, এই যে ভোটে জিততে হবে, এটাও কি, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত। কেন ভোটে জিতার দরকারটা কি আছে, এই কেন কথাটা, এটা কি করে রাষ্ট্র দর্শন দেয়, এর কারণটা কি, কেন ভোটে জিততে হবে, কেন, এই কারণ। এরপর মন্ত্রিসভা গঠন, কেন মন্ত্রিসভার গঠনের প্রয়োজনটা কি, অ্যাকচুয়ালি মন্ত্রিসভা গঠনে হয় কি,
কেন গঠন করতে হবে না? দেশ যদি পরিচালন করতে হয় ঠিকঠাক ভাবে মন্ত্রিসভার গঠন প্রয়োজন, তার মধ্যে এরপর মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রী হওয়ার কি দরকার আছে? না, একজন প্রধান দরকার আছে মন্ত্রিসভার মধ্যে, না হলে কে কার কথা শুনবে? এই জন্য গঠন করতে হয়। এই সকল কেনর প্রশ্ন, এটা হচ্ছে রাষ্ট্র দর্শন। এরপর আরো সূক্ষ্মভাবে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে রাষ্ট্র বিজ্ঞান কি করে। বিজ্ঞান হচ্ছে অ্যাকচুয়ালি বস্তুনিষ্ঠ বা পজিটিভ, তাই তো? এটা কি? অভিজ্ঞতা ভিত্তিক পরীক্ষাযোগ্য তত্ত্ব নির্মাণে আগ্রহী। আর রাষ্ট্র দর্শন কি করে? এটা আদর্শনিষ্ঠ, নরমেটিভ। এটা ন্যায়, স্বাধীনতা, অধিকার, সাম্য ইত্যাদি ভিত্তিতে বিশ্লেষণ করা। আবার কি? রাষ্ট্র বিজ্ঞান বা রাজনৈতিক মতবাদের উদাহরণ হিসাবে কার্ল মার্কসের যদি উদাহরণ টানা যায়, রাষ্ট্রবিজ্ঞানের হাইপোথিসিস কার্ল মার্কস যে করেছিলেন সেটা বলা যেতে পারে সেটা পুরোটাই বস্তুনিষ্ঠ। আমরা জানি যে যে আমাদের দ্বন্দ্বমূলক যে বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ, তো সেই সম্পর্কিত যে মার্কসের তত্ত্ব সেটা কি বস্তুনিষ্ঠ। আর প্লেটোর দেখো আদর্শ রাষ্ট্র, রিপাবলিকে যে প্লেটো আদর্শ রাষ্ট্রের বর্ণনা দিয়েছেন সেটা কি? সেটা কিন্তু রাষ্ট্র দর্শনের কল্পিত ন্যায় ভিত্তিক আদর্শ। এরকম যদি হয়, রাষ্ট্র হলে এরকম যদি গঠন করা হয়, তাহলে কিন্তু আমার রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা দেখা দেবে না। এবং দার্শনিক রাজার কনসেপ্ট প্লেটোই তিনি বলেছিলেন। তাহলে রাষ্ট্র বিজ্ঞান এবং রাষ্ট্র দর্শনের আলোচনার পার্থক্য আমরা বুঝতে পেরেছি। আর কি না, ডিডি রাফেল ডিডি রাফেল একটা কথা বলছেন যে রাষ্ট্র দর্শন হলো সামাজিক ও রাষ্ট্রীয় বিশ্বাসের যুক্তিপূর্ণ বিশ্লেষণ ও পুনর্মূল্যায়ন। এটি দর্শনের এক শাখা যা সমাজ ও রাষ্ট্র বিষয়ক ধারণাকে দার্শনিকভাবে বিশ্লেষণ করে। দুটো দিক। রাষ্ট্রবিজ্ঞান বলতে তিনি কি বিজ্ঞান বলতে বলেননি? দেখে নিচ্ছি আমি একটু। হুম, বিশ্বাসের যৌক্তিক মূল্যায়ন। হুম হুম আচ্ছা, তিনি রাষ্ট্র দর্শনের কথা বলছেন এবং রাষ্ট্র দর্শন প্রসঙ্গে দুটো জিনিস বলছেন। একটা হচ্ছে কি বিশ্বাসের যৌক্তিক মূল্যায়ন, আর 2 নাম্বার হচ্ছে যে প্রত্যয়ের অর্থবিচার বা বিশ্লেষণ। এই দুটি কি রাষ্ট্র দর্শনের মূল বলছেন। আর এই বিচার বিশ্লেষণ বা পুনর্মূল্যায়ন এইসবের কথা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয় না। এখানে শুধুমাত্র কোন রাজনৈতিক ধারণার শুধুমাত্র কি রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের নিয়ম কানুন, এর ধারণা শুধু ব্যাখ্যা করা হয়, তাই তো? যে বাস্তব ঘটনা প্রবাহের বা রাজনৈতিক বা ঘটনা প্রবাহের কি বৈজ্ঞানিক শুধু বিশ্লেষণ মাত্র, আর কিছু না। আর দর্শনের তোমার কি হয় যে দুটো প্রধান কাজ, যে বিশ্বাসের যৌক্তিক মূল্যায়ন এবং প্রত্যয়ের ব্যাখ্যা বিশ্লেষণ, যেটা ডিডি রাফে বলছেন, সেই প্রত্যয়ের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে অন্তর্ভুক্ত কি ন্যায়, গণতন্ত্র, অধিকার, সাম্য, এই সকল বিষয়গুলো চলে আসে। যাই হোক, আর কি রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্র দর্শনের মধ্যে মূল, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম মূল কথা কি? একটা হচ্ছে ঘটনার ব্যাখ্যা দেয়, ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়। আর রাষ্ট্র দর্শন কি করে? ওটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আর রাষ্ট্র দর্শন কি করে না ধারণা ও মূল্যবোধের বিশ্লেষণ করে, ন্যায়ের পথ নির্দেশ করে, রাষ্ট্রের কোনো ঘটনার কারণ কি সেটা জানতে চায়, মূল পার্থক্য কি, মূল কারণ কি, এই সকল বিষয় টোটালটাই হচ্ছে দর্শন। তাহলে দর্শন এবং বিজ্ঞান, রাষ্ট্র দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞানের ধারণা আমরা বুঝতে পারলাম। তো যাই হোক, এরপর আমাদের এই প্রসঙ্গে কিছু 2-4টে কোশ্চেন আমরা করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। রাজনৈতিক শব্দের বিশ্লেষণের পূর্বে কোন শব্দটির তাৎপর্য অনুধাবন করা জরুরি? 1 নাম্বার সামাজিক। 2 সামাজিক শব্দের ব্যাপক অর্থ কি নির্দেশ করে?
সামাজিক শব্দের সংকীর্ণ অর্থে এর আচ্ছা এটা মনে হয় বাক্যটা একটু আছে। আচ্ছা, সামাজিক শব্দের সংকীর্ণ অর্থে কি বোঝানো হয় বা কি বোঝানো হয়ে থাকে? এটা বাদ। হুম। নৈতিকতা, ধর্মীয়, রাষ্ট্র, হ্যাঁ ঠিক আছে। আর মূল আলোচনা, আচ্ছা হ্যাঁ এটা একটা নেগেটিভ একটা আছে, চারেরটা বলো। ঠিক, এরকমও কিন্তু নয় দিয়ে দেবে লাস্টে, পুরোটা পড়েই অ্যান্সার করবে। নেটের সেটাতেও এরকম দেয়। 5 নম্বর, রাষ্ট্র দর্শনে অধিকাংশ দার্শনিক সামাজিক শব্দটি কি অর্থে গ্রহণ করেন? 6টা বলো, রাষ্ট্র ও সমাজের সম্পর্ক রাষ্ট্র দর্শন কেমন? 8, রাজনৈতিক মতবাদ এবং রাষ্ট্র দর্শনের মধ্যে পার্থক্য কি? 8 নম্বর। হ্যাঁ। আচ্ছা, 11টা বলো তো। আচ্ছা, 9এরটাও বলো, 9এরটাও বলো। রাষ্ট্রবিজ্ঞান মূলত কি ধরনের বিশ্লেষণ করে বা হুম, এরটা বলো, 11টা বলো। আদর্শনিষ্ঠ। হুম। কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব কোন দৃষ্টিভঙ্গির মধ্যে পড়ে? 10। আর হচ্ছে 12, রিপাবলিক। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 14টা বলো। হুম। 15টাও বলো। আচ্ছা, 23-এরটা বলো। হুম। আচ্ছা, 24-এরটাও বলো, রাষ্ট্র দর্শনের সামাজিক ও রাজনৈতিক বিষয় কেমন? একদম। আচ্ছা, 32-এরটা বলো, নিচের কোনটি রাজনৈতিক চিন্তার অন্তর্গত নয়? ও এটা মনে হচ্ছে, বুঝলে, এটা মনে হচ্ছে কোথায় একটা দেখলাম। 4 আর 32 রিপিট হয়ে গেছে। 4 আর 32 আমি এটা পারতাম।
আচ্ছা, 33-এরটা বলো। রাষ্ট্র দর্শনের কার্যক্রমে কোন বিষয় গুরুত্ব পায়? নৈতিক ও আদর্শ মূল্যায়ন। আহ, রাষ্ট্রবিজ্ঞান কিভাবে তত্ত্ব তৈরি করে? 34, 34। অভিজ্ঞতা পর্যবেক্ষণ, হ্যাঁ ঠিক আছে। উম, রাজনৈতিক শব্দটি কোন বিষয়ে ব্যবহৃত হয় বা ব্যবহার হয়? 36। হুম, 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 ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্র দর্শনের জন্য নিচের কোনটি প্রাসঙ্গিক? 48। ন্যায় বিচার, ঠিক আছে। প্রধান কাজ, হ্যাঁ ঠিক আছে, এগুলো রিপিটেশন আছে, ওই জন্য আর এগুলো করলাম না। আর আর